সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান শুধু একটি সরকারের পতন নয়, বরং একটি সম্পূর্ণ রাজনৈতিক যুগের সমাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এই শূন্যতার ভেতরেই তারেক রহমানের প্রত্যাবর্তন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্ভাব্য ক্ষমতায় ফেরা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন ও প্রত্যাশা তৈরি করেছে। ১৭ বছরের নির্বাসন শেষে এমন এক সময় দেশে ফেরা তারেক রহমান কেবল একটি দলের নেতা নন, বরং তিনি হয়ে উঠেছেন পোস্ট হাসিনা বাংলাদেশ কেমন হবে এই বিতর্কের কেন্দ্রবিন্দু। প্রশ্নটি তাই ব্যক্তিগত নয়, কাঠামোগত ও ঐতিহাসিক। তারেক রহমান কি সত্যি সেই পরিবর্তনের প্রতীক যা বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে খুঁজছে, নাকি তিনি মূলত অতীতের রাজনীতিরই নতুন সংস্করণ, যেখানে ক্ষমতা বদলালেও শাসনের ধরন ও রাজনৈতিক সংস্কৃতি অপরিবর্তিত থেকে যাবে? তারেক রহমানকে নিয়ে আল জাজিরার বিশ্লেষণ থেকে আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। তারেক রহমানের ফিরে আসার প্রতীকী গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। দীর্ঘদিন ধরে দমনপীড়ন, মামলা, গ্রেপ্তার, দলীয় ভাঙন ও মাঠ রাজনীতি থেকে বিচ্ছিন্নতার মধ্যে থাকা বিএনপির জন্য তার প্রকাশ্য উপস্থিতি ছিল এক ধরনের মানসিক পুনরুজ্জীবন। গাজীপুর, খুলনা, রাজশাহী কিংবা চট্টগ্রামের জনসমাবেশে বিপুল জনসমাগম দেখিয়ে দিয়েছে যে বিএনপির একটি বড় সামাজিক ভিত্তি এখনও অক্ষত রয়ে গেছে এবং সেই ভিত্তির সঙ্গে তারেক রহমানের নাম গভীরভাবে জড়িয়ে আছে। এটি কেবল তার ব্যক্তিগত জনপ্রিয়তা নয়, বরং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উত্তরাধিকার বহনকারী এক রাজনৈতিক পরিচয়ের শক্তিও। বাংলাদেশের রাজনীতিতে পরিবারকেন্দ্রিক নেতৃত্ব নতুন কিছু নয় এবং এই বাস্তবতায় তারেক রহমানের উত্থান অনেকের কাছেই স্বাভাবিক বলে মনে হয়েছে। তবে এই উত্তরাধিকারী আবার তার জন্য সবচেয়ে বড় বোঝা হয়ে উঠছে, কারণ জনগণের একটি বড় অংশ, বিশেষ করে তরুণ ভোটাররা, রাজনৈতিক রাজবংশের বাইরে নতুন নেতৃত্ব ও নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে চায়। নির্বাচনী মাঠে তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি যেমন তার নাম ও পরিচিতি, তেমনি সবচেয়ে বড় দুর্বলতাও সেই নামের সঙ্গে যুক্ত অতীত। ২০০১ থেকে ২০০৬ মেয়াদের বিএনপি জামাত জোট সরকারের সময় দুর্নীতি, সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা ও হাওয়া ভবন সংস্কৃতি আজও মানুষের স্মৃতিতে রয়ে গেছে। যদিও সেই সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্তমান তরুণ ভোটারদের নেই, তবুও গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের প্রচারণা, পাঠ্যপুস্তক, মিডিয়ায় বয়ান ও সামাজিক আলোচনার মাধ্যমে বিএনপি মানেই দুর্নীতি ও চাঁদাবাজি, এই ধারণা গভীরভাবে প্রতীত রয়েছে। শেখ হাসিনার শাসন আমলের কঠোরতা ও একদলীয় প্রবণতার বিরুদ্ধে ক্ষোভ থাকলেও সেই ক্ষোভ স্বয়ংক্রিয়ভাবে বিএনপির প্রতি আস্থায় রূপ নিচ্ছে না। এখানেই তারেক রহমানের নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা। তিনি কি শুধু হাসিনা বিরোধী আবেগের সুবিধাভোগী, নাকি সত্যি বিশ্বাসযোগ্য বিকল্প? এই বিশ্বাসযোগ্যতার প্রশ্নটি সবচেয়ে বেশি সামনে এসেছে বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও শৃঙ্খলার অভাবে। দলীয় মনোনয়নের বিরুদ্ধে বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী, স্থানীয় পর্যায়ে প্রকাশ্য কোন্দল এবং রাজনৈতিক সহিংসতায় দলের কর্মীদের সম্পৃক্ততার পরিসংখ্যান তারেক রহমানের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি করেছে। দীর্ঘদিন বিদেশে থেকে ভার্চুয়াল নেতৃত্ব দেওয়া আর দেশে ফিরে বাস্তব মাঠের রাজনীতি সামলানো, এই দুইয়ের মধ্যে পার্থক্য স্পষ্ট। তার প্রত্যাবর্তনের পরও যদি দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা না হয়, তবে ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় শাসন কতটা কার্যকর হবে, এই প্রশ্ন অনিবার্যভাবে উঠছে। এখানে বিষয়টি শুধু প্রশাসনিক দক্ষতার নয়, বরং রাজনৈতিক সংস্কৃতির। একটি দল যদি নিজের ভেতরের অনিয়ম, সহিংসতা ও স্বার্থান্বেষী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে রাষ্ট্র পরিচালনায় আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য, সেটাই আলোচনার কেন্দ্রে। তারেক রহমানের বক্তৃতা ও নীতিগত বক্তব্য এই অনিশ্চয়তাকে আরও জোরালো করেছে। তার নির্বাচনী ভাষণে বড় বড় প্রতিশ্রুতি, আবেগী আহ্বান এবং কখনো কখনো বাস্তবতা বিবর্জিত দাবি তার প্রস্তুতি ও নীতিগত গভীরতা নিয়ে প্রশ্ন তুলছে। ফসল উৎপাদন, অর্থনৈতিক পরিকল্পনা বা সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে ভুল তথ্য কিংবা অসম্ভব লক্ষ্য ঘোষণার ঘটনা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে, যা তার ভাবমূর্তিকে
ক্ষতিগ্রস্ত করছে। এসব ভুলকে কেউ কেউ দীর্ঘ নির্বাসনের ফল বলে ব্যাখ্যা করলেও একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তার কাছ থেকে যে পরিমাণ নীতিগত পরিপক্কতা প্রত্যাশিত তা এখনও অনেকের চোখে অনুপস্থিত। বিশেষ করে ফ্যামিলি কার্ড, ব্যাপক ভাতা প্রদান বা শত কোটি গাছ লাগানোর মতো প্রতিশ্রুতি অর্থনৈতিক বাস্তবতায় কতটা সম্ভব এই প্রশ্নের জবাব তিনি বা তার দল দিতে পারেনি। দুর্নীতি বিরোধী বক্তব্যের ক্ষেত্রেও তারেক রহমান এক ধরনের দ্বন্দ্বের মুখে। একদিকে তিনি রাষ্ট্রীয় জবাবদিহিতা ও আইনের শাসনের কথা বলছেন, অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থীদের তালিকায় ঋণ খেলাপি ও বিতর্কিত ব্যক্তিদের উপস্থিতি সেই বক্তব্যকে দুর্বল করে দিচ্ছে। শেখ হাসিনার সরকারের অধীনে দুর্নীতির অভিযোগ যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল তার বিরুদ্ধে জনমনে ক্ষোভ থাকলেও মানুষ এখন শুধু কথার পরিবর্তে কাঠামোগত সংস্কারের আশ্বাস চায়। প্রশ্ন হল, বিএনপি কি সত্যি ক্ষমতায় গেলে নিজের ভেতরের স্বার্থান্বেষী গোষ্ঠী, ব্যবসায়ী রাজনৈতিক জোট ও কালো টাকার প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি তারা আগের মতোই রাষ্ট্রকে ক্ষমতার বণ্টনের মাধ্যম হিসেবে ব্যবহার করবে? তারেক রহমানের নেতৃত্বের আরেকটি বিতর্কিত দিক হল তার উপদেষ্টা ও ঘনিষ্ঠ বৃত্ত। দীর্ঘদিন লন্ডনে থাকা সহযোগীদের ওপর তার নির্ভরতা দলের ভেতরে অসন্তোষ তৈরি করেছে। যারা দেশের ভেতরে থেকে গ্রেফতার, নির্যাতন ও রাজনৈতিক চাপ সহ্য করেছেন তারা নিজেদের উপেক্ষিত মনে করছেন। এই অভ্যন্তরীণ বিভাজন শুধু দলীয় ঐক্যকে দুর্বল করছে না, বরং তারেক রহমানের মাটি ও মানুষের সঙ্গে সংযোগের দাবিকেও প্রশ্নবিদ্ধ করছে। যদিও তিনি দেশ জুড়ে সফর করছেন, কিন্তু তার চলাফেরা ও মানুষের সঙ্গে যোগাযোগ যদি অতিমাত্রায় নিয়ন্ত্রিত থাকে, তবে বাস্তব সমস্যার সরাসরি প্রতিফলন তার সিদ্ধান্তে কতটা আসবে সেটিও অনিশ্চিত। এইসব সীমাবদ্ধতার মধ্যেও বাস্তবতা হল, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানই ক্ষমতায় আসার সবচেয়ে সম্ভাব্য মুখ। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া, অন্তর্বর্তী সরকারের সীমিত সময়কাল এবং জামাতে ইসলামী ও নতুন নাগরিক প্ল্যাটফর্মগুলোর সাংগঠনিক দুর্বলতা বিএনপিকে স্বাভাবিকভাবেই এগিয়ে রেখেছে। কিন্তু এই এগিয়ে থাকা কি জনআস্থার ফল, নাকি কেবল বিকল্পের অভাব? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। অনেক বিশ্লেষকের মতে রাষ্ট্রযন্ত্রের একটি অংশ বিএনপিকে পরিচিত ও ব্যবস্থাপনাযোগ্য শক্তি হিসেবে দেখছে, যা আবারও পুরনো স্ট্যাটাস কো ফিরিয়ে আনতে পারে। এই দৃষ্টিভঙ্গি গণতন্ত্রের জন্য কতটা ইতিবাচক তা নিয়ে বিতর্ক রয়েছে। তরুণ প্রজন্মের দৃষ্টিতে বিষয়টি আরও জটিল। তারা একদিকে হাসিনার শাসনের দমনমূলক চরিত্র প্রত্যাখ্যান করেছে, অন্যদিকে তারা এমন রাজনীতি চায় যেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক শাসন থাকবে। তারেক রহমান সেই আকাঙ্ক্ষার প্রতীক হতে পেরেছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তার ক্ষমতায় আসা যদি কেবল পরিবারভিত্তিক রাজনীতির ধারাবাহিকতা ও দলীয় স্বার্থ রক্ষার পুনরাবৃত্তি হয়, তবে পোস্ট হাসিনা বাংলাদেশ নামমাত্র পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর তিনি যদি সত্যি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দল ও রাষ্ট্রে কাঠামোগত সংস্কার আনতে পারেন, তবে তার নেতৃত্ব নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। সব মিলিয়ে তারেক রহমানের সামনের সুযোগ যেমন বড়, তেমনি ঝুঁকিও গভীর। এই নির্বাচন কেবল একটি সরকার গঠনের প্রক্রিয়া নয়, বরং এটি নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতি অতীতের চক্রে ঘুরপাক খাবে নাকি নতুন পথে হাঁটবে। তারেক রহমান সেই পরিবর্তনের মুখ হতে পারেন, কিন্তু তা নিশ্চিত নয়। তার ভবিষ্যৎ নেতৃত্ব নির্ভর করবে তিনি কতটা দৃঢ়ভাবে দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেন, কতটা বাস্তবসম্মত বিশ্বাসযোগ্য নীতি প্রস্তাব দিতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিনি অতীতের রাজনীতির ছায়া থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি গড়তে পারবেন কিনা। পোস্ট হাসিনা বাংলাদেশের জন্য প্রশ্নটি তাই এখনো খোলা। তারেক রহমান কি সত্যি পরিবর্তন, নাকি কেবল পরিচিত এক বিকল্প? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।